আসসালামু আলাইকুম। এই লাইভটা না করলেই না, প্রতিবারই এরকম হচ্ছে। আমি যতবারই আসতে চাচ্ছি না ততবারই বিভিন্ন কারণ আমাকে নিয়ে আসছে। আমার টপিকটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক, বরখাস্ত। আমি যখন ওনার কথা বলা শুরু করলাম তখন থেকেই আমাকে আজে বাজে কথা শোনা শুরু হলো। কিন্তু একটা জিনিস দেখেন, তার সম্পর্কে যে আমি একলা বলছি তা কিন্তু না। তার সম্পর্কে এই বাংলাদেশের প্রচুর মানুষ বলবে। তাকে আপনারা কিভাবে চিনেছেন? সে নিজেকে যখন প্রচার করেছে আপনারা সেভাবে চিনেছেন, তাই না? আপনারা একটু পার্বত্য চট্টগ্রামে র‍্যাব 7 এর দিকে একটু খোঁজ নিয়ে দেখেন তো। 2005, 6, 7 ওনার অবস্থান কি ছিল? উনি কি করেছেন? উনি বিচার বহির্ভূত খুনগুলো উনি করেছেন কিনা? যদি আপনারা এর প্রমাণ পান যে আমি ভুল বলছি এবং উনি সঠিক, আমাকে আপনারা যা খুশি তাই বলতে পারেন। সেকেন্ড, সেটা হচ্ছে 2005 অথবা 6 এর দিকে আমরা যখন ছোট হরিণাতে ছিলাম, আমাদের পোস্টিংটা হয়ে যায় ব্যাটালিয়ন সহকারী চুয়াডাঙ্গাতে। তখন র‍্যাব থেকে কয়েকজন জুনিয়র অফিসার ফ্যামিলিকে অফিসার সহ একটা ইনভাইটেশন দেওয়া হয়েছিল। তো সেই অনুষ্ঠানে আপনি কি জানেন যে জুনিয়র অফিসাররা কেউই যায়নি তাদের ওয়াইফদেরকে নিয়ে? তাদের প্রত্যেককেই তো দেওয়া হয়েছিল, শুধু আমাকে এবং আমার হাজব্যান্ডকে দেওয়া হয়নি সেই ইনভাইটেশনটা। সিনিয়ররা গিয়েছিলেন, বাট জুনিয়ররা কখনোই তার ফ্যামিলিকে নিয়ে যায়নি। পয়েন্ট 3, আমার চোখে ধরা পড়ে জিনিসটা তখন। আমি এর আগে যখন হাসিনুর রহমান সম্পর্কে শুনেছি আমি বুঝতে পারিনি উনি কে। আয়নাঘরের যে ভিডিওটা দেখলাম সেই সময় কিন্তু হাসিনা রেজিম চলে। আপনারা কি কেউ বলবেন যে হাসিনা রেজিম চলাকালীন বাংলাদেশে কোন মানুষটা, কোন এই সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে মানুষটা কোনো রকম ভাবে ভয় না পেয়ে আগিয়ে আসতে পারে, হ্যাঁ, সে যদি হাসিনুর রহমান হয়ে থাকে, তাহলে তাকে কিসের জন্য শেখ হাসিনা কোনো একটা সমস্যায় পরবর্তীতে ফেলেন নাই? দেখান আমাকে, কেন ফেলেন নাই? ফেলেছেন? ফেলে নাই। আমরা বিভিন্ন চ্যানেলকে নক করেছি, আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি। আমাকে কিন্তু বাধ্য করার কারণেই আমি কথাগুলো বলছি। আমি কিন্তু একদিন বলেই চুপ হয়ে গিয়েছিলাম। ফোর্থ, চিফ আপনার যে তাজুল সাহেব আছেন, চিফ প্রসিকিউটর, উনাকে জিজ্ঞেস করবেন আপনারা যে উনার কাছে আমি ওনাদের যে পুরো টিম আছে তারা সহকারে কতবার গিয়েছি। ইভেন দো আমার ফোন নাম্বারের জায়গায় সাইন করিয়ে দিচ্ছে হাসিনুর রহমান তার লোককে দিয়ে। কেন? আমি যে সেখানে গিয়েছি আমার ফোন নাম্বার, আমার সিগনেচার থাকবে, সেখানে কেন হাসিনুর রহমানের লোকের সিগনেচার থাকবে এবং ফোন নাম্বার থাকবে? আমাকে বলা হয়েছে যে আমাকে সেনাপ্রধান ক্ষতি করবে। নো, সেনাপ্রধান আর যাই হোক, আমি এই কথাটা কখনোই বিশ্বাস করব না। আমাকে যেই ভ্রান্ত ধারণাগুলা উনি গত 14টা মাস ধরে দিয়েছেন, আজ পর্যন্ত আমি কিন্তু সেনাপ্রধানের সাথে কথা বলিনি বা দেখাও হয়নি, আমি কোনো কিছুই জানি না। উনার জুনিয়র অফিসাররা আমাকে চুপ থাকার জন্য বিভিন্ন রকমের অফার করেছিলেন, বাট যে জিনিসটা আমি পুরোপুরি রিজেক্ট করি এবং যাই না। কিন্তু এখানে কথা হচ্ছে, আমাকে কিন্তু হাসিনুর রহমান বলেছেন, ভাবি আপনি চুপ করে যেতে পারতেন, আপনি নিয়ে আসতে পারতেন সুযোগ সুবিধা। ওনার সাথে আরো 3 জন আমাদের শহীদ পরিবারের ভাবি একই কথা বলেছেন। ফিফথ, আমি যখন তাজুল ভাইয়ের অফিসে গিয়েছি, আমাকে দিনের পর দিন তাজুল ভাইয়ের কাছে সবকিছু রেডি, একজনের পর একজন রেডি হচ্ছেন যে আমার কেসটা হ্যান্ডেল করবেন, কিন্তু আমার কেসের লেখাই থাকছে না, আমার কেস নিয়ে কোনো কথাই হচ্ছে না, আমাকে ফেরত আসতে হচ্ছে। আমার কেসের জন্য আমি যাব, সেইটার জন্য যদি আমাকে কোনো অফিসারের সাপোর্ট করার হয় করবে, করার না প্রয়োজন মনে করলে করবে না। এবং চিফ প্রসিকিউটর যদি মনে করেন যে হ্যাঁ আমারটা কেসটা নেওয়ার মতো, তবেই তিনি নেবেন। কিসের জন্য উনাকে আলাদা রুমে হাসিনুর রহমান গিয়ে কথা বলবেন? সেখানে ব্রিগেডিয়ার হাসান নাসির ছিলেন, সেখানে
শাহিন ভাই ছিলেন, সেখানে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ ছিলেন, তাহলে এতগুলো মানুষ থাকার পরেও সবচেয়ে সিনিয়র সেখানে ছিল আমাদের হাসান নাসির ভাই। হাসান নাসির ভাইও তো সেখান থেকে উঠেননি। সবাই প্রস্তুত যে আমরা এখন কেসটা এখন শুরু করব, কিন্তু উনাকে কেন আলাদাভাবে আলাদা রুমে গিয়ে কথা বলতে হবে? বিষয়টা কি? 6th, আমাকে উনি বই লেখার জন্য বলেছিলেন। কিভাবে জানেন? সমস্ত ঘটনা মোবাইলে ভয়েস রেকর্ড দিয়ে লেখার জন্য। আমি মনে করেছি আমার লাইফের যে ঘটনা আমি কখনোই এরকম সাজানোভাবে লিখবো না। আমি একটা ঘটনা আমার সময় লাগলে লাগুক আমি করব, এবং সেটা উনি আমাকে বলেছেন যে এটা মাহমুদুর ভাইকে দিয়ে আমরা আমার দেশ থেকে প্রকাশ করাবো, যেভাবে আমার বইটা করেছি। এবং আজমি স্যারের বইয়ের আগে এনিহাও আপনার বইটা আসতেই হবে। আজমি ভাইয়ের ঘটনা এবং আমার ঘটনার সাথে কোনো মিল নাই। তাহলে আজমি ভাইয়েরটা আগে হবে বা পরে হবে, আমারটা আগে হবে বা পরে হবে, এর কোনো প্রতিযোগিতা আমি দেখি না। 7th, আমাকে ফেসবুকে যা খুশি তাই আগেও বলা হয়েছে, এখনো বলা হচ্ছে, কিন্তু এখন স্পেসিফিক কাউকে নিয়ে বলা হচ্ছে না। এই দেশের আর একটা মানুষকে নিয়ে বলা হচ্ছে না। কেন আমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে নিয়ে কথা বললাম, সেটাই হচ্ছে আমার অপরাধ। এবং আমাকে বিভিন্ন পুলিশকে জড়িয়ে নোংরা কথা বলা হচ্ছে, যেখানে কোনো পুলিশ আমাকে আজ পর্যন্ত সাহায্য করেন নাই এই পিলখানা ঘটনার পর থেকে। আমি যখন লালবাগ থানায় গিয়েছি 2009 সালে, করা হয় নাই। আমি যখন 24 সাল থেকে আমার বাসার চুরি থেকে শুরু করে যতগুলো প্রবলেম হয়েছে, আমার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, 16 মাসে আমি 8টা অ্যাক্সিডেন্ট করেছি, কোনো থানা আমাকে কখনো হেল্প করে নাই। প্রতিবারই আমাকে আমার যে এসআই একজনকেই বারবার দায়িত্ব দেওয়া হয়েছে, প্রতিবারই উপর থেকে নিষেধ। কথাগুলো কিন্তু আমার না, কথাগুলো তাদের, যে কথাগুলো আমি আমার মুখ থেকে বলছি। আপনারা যদি চান সেই সমস্ত জায়গায় খোঁজ নিতে পারেন। 8th, আমাকে আজকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে ভারতীয় যে বাহিনী এসছিল ভারত থেকে, তাদের মধ্যে 14 জন ফেরত গিয়েছে এবং একজনকে পাওয়া যাচ্ছে না। সেটা নাকি আমার হাজবেন্ড। যে কথা 2009 সালে আমাকে শুনতে হয়েছিল যে পিলখানা হত্যাকাণ্ডের পিছনে নিখোঁজ 6 জন অফিসার জড়িত। বাধ্য হয়ে ভাবিরা ডেড বডিটা মেনে নেয়। যেই ডেড বডিটা আমি মেনে নেইনি, সেই ডেড বডির জন্য আজকে আমাকে শুনতে হচ্ছে যে আমার হাজবেন্ড নাকি সেই পলাতক। এর মানে কি? আপনারা আর কি বলতে চান? আমি অতি সাধারণ মানুষ। আমার হাসিনুর রহমানের মতো মিনিস্টার হওয়ার ইচ্ছা নাই, এমপি হওয়ার ইচ্ছা নাই। আমি আজকে জামাত, কালকে বিএনপি করে বেড়াই না। আপনারা কিসের জন্য আমার সাথে এই ধরনের করছেন? আমি শুধুমাত্র আমার হাজবেন্ডের জাস্টিস চেয়েছি। আমার হাজবেন্ডের লাস্ট পর্যন্ত কি হয়েছিল সেটা জানতে চেয়েছি। বিডিআরের যে সৈনিকরা, 8টা সৈনিক, একেবারে আই উইটনেস, একজন তো পার করে দিয়ে আসার পর তাকে মেরে ফেলেছে পুলিশের আলে, এবং বাকি যে 8 জন আছেন তাদের প্রত্যেকের, একজন হচ্ছেন চন্দন আর একজন হচ্ছে ডিআইজি আকবর, এই দুজন সমস্ত স্টেটমেন্ট রেখেছেন। রাখার পর আমাকে ডিআইজি আকবর, যিনি থাকেই হচ্ছে হাসিনুর রহমানের পাশের বাড়িতে, উনি আমাকে বলেছেন একজনের স্টেটমেন্টে হবে না, এটা প্রমাণ করে না। তাহলে আমি যখন বলেছিলাম, আমার হাজবেন্ড বলেছে এনএসডি আছে, আমি যখন 2009 সালে ছোট একটা মেয়ে ছিলাম, আমি যখন 2009 সালে বলেছি যে ভারতীয় আছে, হিন্দি কথা শুনেছি, আমাকে মিথ্যাবাদী বলেছেন। আজকে কি প্রমাণ হয়েছে? আমার কথাই প্রমাণ হয়েছে না আরো মানুষ এগুলোর প্রমাণ দিয়েছে? হাজার হাজার মানুষ প্রমাণ দিয়েছে, তারপর এটা এস্টাবলিশ হয়েছে, আমার জন্য হয়নি। এবং আমাদের যে ভাইটা 43rd বা 44th লং কোর্সের যে ভাইটা মারা গিয়েছেন, জঙ্গি হিসাবে ওনাকে মেরে ফেলা হয়েছে, সেই ভাইয়ের জন্য, সেই ভাইকে নাকি মাজার ভাই বলে গিয়েছিলেন যে বিডিআর পোশাকে হিন্দিভাষীরা আছে। এইটা 2025-এর 10ই অগাস্ট বের হলো কেন? তার আগের 1 বছর কেন এই কথাগুলো আসেনি? এবং মাজার ভাবি কেন এই কথাগুলো জানেননি? একটা হাজবেন্ড তার ওয়াইফকে বলবে সবার আগে, তার মাকে বলবে, তার বড় ভাই আর্মি অফিসার তাকে বলবে, তাদেরকে না বলে মাজার ভাই ফোন করে বলল আপনার জাহিদ ভাইকে। ইজ ইট বিলিভেবল? এবং যদি তাই হয়ে থাকে, ওই ধরনের ম্যাসাকার চলাকালীন অবস্থায় প্রত্যেকের ফোন
ভিতরে যারা আছে তাদের ধরার জন্য অস্থির হয়েছিল। কেন তাহলে হায়দার ভাইকে না বলে মাজার ভাই কথাটা জাহিদ ভাইকে বলেছিল? আমি এই প্রশ্ন আনছি এই কারণেই, কারণ আমার হাজবেন্ডের কি হয়েছে সেটা বের না করে জাহিদ ভাইয়ের কথায় আমার যে গল্পটা আমি লিখে দিয়েছিলাম সেই গল্প হাতে পাওয়ার পর পুরাপুরি হাসিনা চলে যাওয়ার 1 বছর 5 দিন পর একটা কেস করা হয় সেই রাওয়ার সেই গ্রুপটার মাধ্যমে, যেই গ্রুপটা হচ্ছে কর্নেল হাসিনের ক্লোজ, যে গ্রুপটা হচ্ছে কর্নেল আব্দুল হকের এবং ব্যারিস্টার সারোয়ারের। তারপরেও আপনারা কোন হিসাবে কোন যুক্তিতে আমাকে নিয়ে কথা বলেন? আমি গুম করেছি? আমি কাউকে খুন করেছি? আমি চুরি করেছি? বলেন। তাহলে আমাকে নিয়ে কথা বলছেন এবং আমাকে বলছেন আমার ক্যারেক্টার তো যা খুশি তাই বানিয়েছেন। এখন আমার বাচ্চাদেরকে নিয়ে আমাকে থ্রেট করা হচ্ছে ওপেনলি অনলাইনের মধ্যে, লয়ার সাহেব করছেন। আমি কতগুলো প্রুফ দিলাম, যে তাজুল সাহেবকে জিজ্ঞেস করেন। আমি গুম কমিশন থেকে ঘুরে এসেছি, আমাকে বারবার নাবিল আইজিসের নামে দুর্নাম করতেছে যেন আমি সেখানে না যাই। আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি, আমার ইন্টারভিউগুলো কে সরানো করিয়েছে? ইদার মুজিব ভাবি অথবা কর্নেল হাসিন। কেন? কর্নেল হাসিনের মেয়ে, যে মেয়েটা বিবাহিত, সে আমাকে কোন মুখে বলে যে এই নেশন নিয়ে, এই জাতি নিয়ে বলার কোনো অধিকার আমার নাই? আমি কখনো তার বাবার কোনো অবদানকে অস্বীকার করিনি। উনি আয়নাঘরে ছিলেন, উনি অনেক কষ্ট করেছেন, কিন্তু তার আগে পিছে এবং কেন উনাকে অ্যারেস্ট করা হয়েছিল শেখ হাসিনার সময়, সেটা কি একবারও খতিয়ে দেখা হয়েছে? উনি কেন ডিজিএফআই অফিসে বসে থাকবেন? উনি কেন হামিদুল সাহেবকে চাইবেন? মেজর জেনারেল হামিদুলকে উনি কেন চাইবেন? আমাকে নিয়ে, আমার বাবার মতো যে হাসান নাসির ভাইকে নিয়ে নোংরা কথা হয়েছে, প্রত্যেকটা মানুষ মুখ খুলেছে, উনি কেন খুলেননি? বরঞ্চ উনি ইলিয়াস ভাইকে লাইভের মধ্যে বলছেন আমাকে নিয়ে যদি বলা হয় তাহলে আমি মামুন খালেদকে ধরবো। মামুন খালেদকে ধরবো মানে কি? উনার মতো খুনির কাছে উনি চলে যেতে পারেন চাইলেই। যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো রকমের বিবেক থাকে তাহলে আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন। উনি সামনে এসে যা যা করছেন ওটা দেখার পিছনে কি আছে, এবং ওনার বাসা আমার বাসা খুব কাছে। আমার বাসায় চুরি হয়েছে, উনি কি স্টেপ নিয়েছেন বলেন? প্রফেসর ইউনুসকে আমি লেটার দিয়েছিলাম, ওনারটা অ্যাকসেপ্টেড, আমারটার কোনো খোঁজ আসেনি কেন? কেন আমার ব্যাপারে এই ধরনের কথাবার্তাগুলো হবে? যদি আপনারা বলতে চান আমার হাজবেন্ডের কোনো ইস্যু, তাহলে আমার অবস্থা এত খারাপ থাকবে কেন? আমার কেন আত্মীয় স্বজনকে নিয়ে আত্মীয় স্বজনের সাহায্যে চলতে হয়? তাহলে তো আমার অনেক লাভবান হওয়ার কথা, তাই না? আমি তো কর্নেল হাসিনের মতো বাইরে যাওয়ার সময় এক ফোন ইউজ করি এবং ঘরে এসে আরেক ফোন ইউজ করি না। আমাকে তো কোনো খুনিরা ফোন করে আমার কাছে মাফ চায় না। ঘটনা ঘটেছে আমাদের সাথে, এবং 56 ফ্যামিলিকে ভয় দেখানো হয়েছে, এবং কিছু কিছু ভাবিরা পুরাপুরি আওয়ামী লীগার। তাহলে কিসের জন্য সেই 56 ফ্যামিলির সাথে আমাকে তুলনা করা হয়? যেই বাকি 5 জন তাদের হাজবেন্ডকে নিয়ে কনসার্ন না, যে তাদের হাজবেন্ড নিখোঁজ, তাদের সাথে আমাকে কি তুলনা করার মতো কোনো রকম স্কোপ রয়েছে? আপনারা বিবেককে জিজ্ঞেস করেন, এবং আমাকে নিয়ে বাজে কথাগুলো বলার আগে নিজের মা, বোন, ওয়াইফ, সন্তানকে রাখবেন, রেখে চিন্তা করবেন। যদি আপনাদের ভিতর বিন্দু মাত্র সুস্থ মস্তিষ্কের বুদ্ধি থেকে থাকে তাহলে আপনারা নেক্সটে এ ধরনের কথা নিশ্চয়ই বলবেন না। এবং বাংলাদেশ আর্মি নিয়ে আমি বলবো, বাংলাদেশ আর্মি আমাদের গর্ব। কিছু সময়ের জন্য শেখ হাসিনা সেটাকে ধ্বংস করার জন্য এসেছিল, বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করেছে, বাংলাদেশ আর্মিকে ধ্বংস করার জন্য সমস্ত রকমের চেষ্টা করেছে, এবং সেইখানে যে ধ্বংসকারী মানুষগুলো, তাকে কর্নেল হাসিনের সাথে তাদের কি সম্পর্ক? কেন বারবার আপনারা সেনাপ্রধানের কথা বলবেন? আপনারা কি একটাবার জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন? আমি সেনাপ্রধানকে চিনি না, কিন্তু আপনারা কি? আমি তাকে না জেনে না চিনে আমারও অনেক মনে কষ্ট ছিল। আমার যদি একটা পর্যায়ে নিজেকে যেভাবে ভিক্টিমাইজ করা হচ্ছে, আমার যদি মনে হতে পারে যে এর পিছনে এমন কোনো কারণ আছে যার জন্য উনি হয়তো বা কোনো জায়গায় আটকে গিয়েছেন,
আসুন আমরা সবাই, বাংলাদেশের সবাই, বাংলাদেশ সেনাবাহিনীকে সাহায্য করি এবং সেনাবাহিনীর মাধ্যমে আমরা কোর্টকে আগিয়ে দেই যেন সঠিক বিচারগুলা হতে পারে। যদি তারপরে আমরা সেনাবাহিনীতে কারো অন্যায় পাই, আমরা তখন তার দিকে ফিঙ্গার আউট করব, এর আগে না। আমার হাজবেন্ডের ডিএনএ টেস্টের কোনো ব্যবস্থা করা হয়নি। আমার কিন্তু প্রশ্নগুলো তোলার কথা অনেক আগে, কিন্তু আমি যখন দেখতে পেয়েছি যে কর্নেল হাসিন আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমি যেন সেনাপ্রধানের এগেনস্টে কথা বলি, এবং এদিকে কর্নেল হক ঠিক তার উল্টাটা করছেন, অথচ তারা দুজনে এক। আমি নিজে নিজে এই জিনিসগুলো বের করেছি। আমার কোনো দল নাই, আমার কোনো গ্রুপ নাই। আমাকে যারা সম্মান করে ডাকেন, আমি যখন সুস্থ থাকি আমি তাদের কাছে যাই। এবং আল্লাহর রস্তে আপনারা নিজের ফ্যামিলির প্রত্যেকটা মহিলার কথা চিন্তা করে এবং আগাম যে যারা দুনিয়াতে আসবেন সেই মহিলাদের যেন ভালোভাবে সারভাইভ করতে পারে সেটা চিন্তা করে পরবর্তীতে কথাগুলো বলবেন প্লিজ। আল্লাহর বিচার যদি একবার ধরে কখনো মুক্তি পাবেন না কেউ।